এই মুহূর্তে একটা জনসভা থেকে ফিরছি এবং আজকে এসআইআর এর মামলা ছিল এবং আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে চেয়েছিলেন, অনলাইনে মূলত অ্যাপিয়ার করেছিলাম, কিন্তু সেখানে যা পরিস্থিতি আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল হয়ে গেছেন। আমার একটি টিভি চ্যানেল সেখানে যাওয়ার কথাও ছিল, কিন্তু সেখানে সম্ভব হবে না, কারণ বেশ কিছুটা দূরে জনসভা ছিল। অনেকেই প্রচুর মানুষ ফোন করছেন যে আমরা আদৌ ভোট দিতে পারবো কি পারবো না। যেহেতু আপনারা প্রথম যে দুটি মামলা, একটি কংগ্রেস প্রার্থী মহতাব শেখ, অপরটি আরেকটি রাজনৈতিক দলের প্রার্থী কেজাবুদ্দিন শেখ, দুটো মামলায় আমি করেছি ট্রাইব্যুনালে এবং সুপ্রিম কোর্ট থেকে শুরু করে পুরো বিষয়টি যেহেতু আপনারা প্রত্যেকেই জানতে চাইছেন, বুঝতে চাইছেন যে বেসিক্যালি আমরা ভোট দিতে পারবো কিনা। প্রচুর মানুষ এসে, এখনো আমার চেম্বারে প্রচুর মানুষজন বসে আছেন, কেউ চাকরির জন্য এসছেন, কেউ এই এসআইআর সমস্যা নিয়ে, বিশেষ করে চাকরিরত যারা বিভিন্ন পদে, একদম সচিব পর্যায়ের আধিকারিক থেকে শুরু করে গ্রামের প্রাথমিক স্কুলের শিক্ষক, বিএলও, একজন তো একটা পুরো একটা গ্রুপ, তারা প্রত্যেকেই প্রিজাইডিং অফিসার ভোটের, কিন্তু তাদের প্রত্যেকের নাম ডিলিট হয়ে গেছে। আমরা কি করব? তাদের আমি বলেছিলাম যে আপনারা অপেক্ষা করুন, কিন্তু আমি আগেই যেটা আন্দাজ করছিলাম মোটামুটি সেটাই হয়েছে। যাই হোক, তাদের প্রত্যেকেই চাইছিলেন যে ভোটার হিসেবে যাতে আমরা এই রাজ্যে এই বিধানসভায় ভোট দিতে পারি। দেখুন, সমস্যাটা হয়েছে, একটি আইনগত সমস্যা তৈরি হয়েছে। এসআইআর করার মধ্যে কোনো আপত্তি থাকার কারোরই কথা নয়, এসআইআর করতে পারেন, এসআইআর করেওছেন। আইনগতভাবে এসআইআর করলে এবং সময় নিয়ে প্রতিটি মানুষের বাড়ি পৌঁছে যেতেন, তারা বেঁচে আছেন নাকি মরে গেছেন তাদের উপযুক্ত নথি নিয়ে তাদেরকে আপনারা দেখতেন যে হ্যাঁ বেঁচে আছে, তাদের নাম ইনক্লুড করতেন, যারা মারা গেছে তাদের নাম ডিলিট করতেন। অন্য রাজ্যে বসবাস করছে বা অন্য জায়গায় বসবাস করছে এই রাজ্যেরই, তাদের পুরো বিষয়টিকে দেখে নিতে পারতেন। আজকের যুগে এই দাঁড়িয়ে তাদের ওই ভিডিও কল করেও দেখে নেওয়া যায়। আজকের দিনে সহজেই প্রতিটি বিষয়কে বায়োমেট্রিক করে দেওয়া যায়, অর্থাৎ প্রতিটি নাগরিকের বায়োমেট্রিক অলরেডি আপনারা আধারের মাধ্যমে নিয়েছেন, সেটার সঙ্গে লিঙ্ক করিয়ে আপনারা প্রতিটি ভোটারের তাদের উপস্থিতি, জীবন্ত উপস্থিতি আপনারা পেয়ে যেতে পারতেন। সেটা না করে আপনারা এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন, এনুমারেশন ফর্ম ফিল আপ করার পরে ম্যাপ করলেন, ম্যাপড হয়ে যাওয়ার পরে আন্ডার অ্যাডজুডিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে বিভিন্ন মানুষকে, প্রচুর মানুষকে তারা এতদিন ধরে আন্ডার অ্যাডজুডিকেশন থাকলো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, তারপরে নাম ডিলিট হয়ে গেল। কিন্তু কেউ জানে না ডিলিট হওয়ার কারণ কি। এই যে প্রথম মামলায় একেবারে নির্দিষ্টভাবে যিনি ট্রাইব্যুনালের বিচারপতি ছিলেন, মহামান্য বিচারপতি টি.এস. শিবগাম, তিনি জিজ্ঞাসা করেন যে আপনারা কারণ দর্শান, কি কারণে নাম ডিলিট করেছেন। পিসিআই কোনো কিছু বলতে পারেনি, কোন ডকুমেন্ট, কিছুই বলতে পারেনি। সেটাতে নির্দেশনামায় একেবারে নির্দিষ্টভাবে নথিবদ্ধ রয়েছে। আজকে যে মামলা ছিল সেখানেও আমার সেই মামলাটি সেটিকেই রেফার করে তারা দেখানোর চেষ্টা করেন যে দেখুন এটা কারণ দর্শাতে পারেনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। দেখুন, সুপ্রিম কোর্ট তারা চেষ্টা করেছেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যে কাজটি করেছেন, এই ইলেকশন কমিশন ইন্ডিয়া এবং রাজ্য সরকারের কনফ্লিক্টের ফলে, তাদের দুজনের লড়াইয়ের ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হন বিচারক নিয়োগ করতে। প্রথমে একজন বললেন আমি জান্ত থাকা অবস্থায় এসআইআর হবে না, তারপরে তিনি এনুমারেশন ফর্ম ফিল আপ করলেন, তিনিই মামলা করতে গেলেন, গিয়ে উত্তাপ বাড়ালেন, উত্তাপ বাড়িয়ে 700 জন বিচারক, তার মধ্যে 200 জন বিচারক অন্য রাজ্য থেকে এলো। 2002 সালের লিস্টটি বাংলায়। যিনি উড়িষ্যার বিচারক তিনি বাংলা পড়বেন কি করে? যিনি ঝাড়খণ্ডের বিচারক বাংলা পড়বেন কি করে? নামের এদিক ওদিক, নামের সামান্য ভুল ত্রুটি রয়েছে, জানবেন কি করে? যাই হোক, সেই বিচারকরা তারা অ্যাডজাজ করলেন, তারপরে 27 লক্ষ লোকের নাম বাতিল হলো, ডিলিট হলো। সেই ডিলিট লিস্টে কোনো কারণ দর্শানো হলো না। তাহলে কোনো কারণ না দর্শিয়ে এত মানুষের নাম বাতিল হলো, ইভেন তাদের মধ্যে কে নেই, আমি এর আগে ফেসবুক লাইভ করেই বলেছি,
তাদের মধ্যে রয়েছেন এমসিএইচ করা চিকিৎসক, রাজ্যের সচিব পর্যায়ের আধিকারিকের আমেরিকা প্রবাসী সন্তান, মানে প্রবাসী মানে জাস্ট পড়াশোনা করতে গেছেন, থেকে শুরু করে ব্রাহ্মণবাড়ির মেয়ে, আমি কথা বলতে বাধ্য হচ্ছি কারণ একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, শিক্ষক, অধ্যাপক, সকলের নাম, মানে অর্থাৎ ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণীর, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, প্রতিটি শ্রেণীর নাম বাতিল হয়েছে। তাহলে এই বাতিল হয়ে যাওয়ার পরে তাদের নাম অ্যাডজাস্ট হবে ট্রাইব্যুনালের সামনে। এখন ট্রাইব্যুনাল খাতায় কলমে তো ফাংশনাল, কিন্তু ট্রাইব্যুনালে আমি প্রথম দিন মামলা করতে গিয়ে দেখেছি একেবারে সে জোগাড় জানতি করে, মানে ট্রাইব্যুনালে এখনো পর্যন্ত, সেটি প্রথম মামলাটি হয়েছিল ফিজিক্যালি, দ্বিতীয় মামলাটি আমি যেটা করেছি সেটা অনলাইন। এবং এই দুটি মামলার ক্ষেত্রেই আপনি দেখবেন পাবলিক ফোরামে যে কোনো ট্রাইব্যুনাল হলে তার একটা ওয়েবসাইট থাকে, সেখানে মামলা লিস্টিং হয়, রায়গুলো আপলোড হয় আজকের আধুনিক যুগে। ফলে এই যে সেই তার একটি ডেডিকেটেড ওয়েবসাইট থাকা, আমি প্রথম মামলায় যেমন ইসিআই তার কারণ দর্শাতে পারলো না, এটা যেমন একদিকে ঠিক, অপরদিকে সেই রায়ের কপি আমি সেটা ফিজিক্যালি পেয়েছিলাম দ্বিতীয় মামলার ক্ষেত্রে, সে রীতিমতো মানে মুখ দিয়ে রক্ত উঠে যাওয়ার জোগাড় সে রায়ের কপি পেতে। রাত্রি 1:30টার সময় আমাকে সিইও দপ্তরে যেতে হয়েছিল এই ব্যক্তির, কারণ পরের দিন 9 তারিখ ছিল, নাম না উঠলে তিনি নমিনেশন দাখিল করতে পারবেন না দ্বিতীয় মামলার ক্ষেত্রে। মেল করে একদম দিল্লি থেকে শুরু করে কলকাতা পর্যন্ত প্রত্যেককে মেল করে, প্রত্যেককে হোয়াটসঅ্যাপ করে, যার যার নাম্বার ছিল প্রত্যেককে অফিসিয়ালি, শেষ পর্যন্ত বাধ্য হয়ে তাকে কন্টেম্পটের, মানে বলতে পারেন আইনি ধমকি দিয়ে তবেই তার নাম উঠেছে। এই অবস্থার মধ্যে গোটা রাজ্য চলছে, এই অবস্থার মধ্যে 34 লক্ষ লোকের ভাগ্য নির্ধারিত হয়ে আছে, নির্ধারিত হবে রেদার। আমি মনে করি যেটা উচিত, 1, ডেডিকেটেড ওয়েবসাইট করুন। 2, এই বাধ্য করিয়েছেন লোকজনকে 1000 ক্যারেক্টারের মধ্যে অ্যাপিল লিখতে। সম্ভব? আপনাকে আমি একাধিক উদাহরণ দিয়ে দিই। ধরুন একজন হিন্দু মহিলা, তিনি একজন মুসলিম মানুষকে বিয়ে করেছেন, এই সমস্যা হয়েছে। তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নামের যে এডুকেশনাল কোয়ালিফিকেশনে যে নাম রয়েছে, পরবর্তীতে বিয়ের পরে ম্যারেজ সার্টিফিকেট আছে, বিয়ের পরে নাম পরিবর্তিত হয়েছে, তারপরে তার নাম ভোটার লিস্টে উঠেছে, তারপরে সেই ক্রোনোলজি অনুযায়ী সবকিছু ডিটারমিন্ড হয়েছে। কিভাবে 1000 ক্যারেক্টারের মধ্যে পুরো ঘটনা ন্যারেট করবেন? ফলে এই যে অ্যাপিলের নাম করে যা দিয়েছেন সেটা কি মানে সম্পূর্ণ অধিকার দিয়েছেন? প্রথম কথা, সে অ্যাপিল করছে যেটির উপর ভিত্তি করে, সেই অর্ডারটি জানে না। এইভাবে অ্যাপিল হয় নাকি? আইনি ভাবে এই অ্যাপিল হয় নাকি? আপনি শুধু এটাই লিখবেন অ্যাপিলের একমাত্র গ্রাউন্ড কি না, আমাকে কোনো কারণ দর্শানো হয়নি। আমি তো মনে করি এই গ্রাউন্ডে সকলের নাম রিইনস্টেটেড হওয়া উচিত, যে কোনো কারণ না দর্শিয়ে নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আইনগত ভাবে বলেন, তাই এই গ্রাউন্ডে সকলের নাম রিইনস্টেটেড করে দেওয়া উচিত। তারপরে প্রত্যেকের ডকুমেন্ট রয়েছে, যারা যারা বৈধ ভোটার, তাদের আধার কার্ড, ভোটার কার্ড, তাদের অনেকের পাসপোর্ট রয়েছে, সব রীতিমতো ফ্যামিলি ট্রি বানিয়ে নিয়ে এসছে। একটা ফ্যামিলির 7 জন আছে, 6 জনের নামই ইনক্লুড, একজনের নাম ডিলিট হয়ে গেছে। বাবা নাম ইনক্লুড, ছেলের নাম ডিলিট হয়ে গেছে। ছেলের নাম ইনক্লুড, বাবার নাম ডিলিট হয়ে গেছে। বাবা ছেলের নাম ইনক্লুড, মায়ের নাম ডিলিট হয়ে গেছে। বাবা মা ছেলের নাম ইনক্লুড, বোনের নাম ডিলিট হয়ে গেছে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কি লজিকে তাদের নাম ডিলিট হলো? প্রথম কথা, সেই কারণ দর্শানো হলো না। দ্বিতীয় কথা, কোনো কারণ না দর্শিয়ে তাদের অ্যাপিল করতে বাধ্য করা হলো, তাও আবার 1000 ক্যারেক্টারের মধ্যে। কোনো ডেডিকেটেড ওয়েবসাইট নেই যেখানে আপনি অ্যাপিলের অর্ডার পাবেন। কিভাবে এই অ্যাপিলগুলো এনলিস্টেড হবে? কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দুটো কথা: 1, অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে, নাম্বার 1। নাম্বার 2, অ্যাডিশনাল ডকুমেন্ট নেবেন কি নেবেন না এটা সুপ্রিম কোর্ট ডিটারমিন করবেন, ট্রাইব্যুনাল ডিটারমিন করবেন। তাহলে ট্রাইব্যুনাল যদি ডিটারমিন করে, তাহলে অ্যাডিশনাল ডকুমেন্ট দেওয়ার মতো স্কোপ রাখতে হবে। আপনি অ্যাপিলে অ্যাডিশনাল ডকুমেন্ট দেওয়ার স্কোপ রেখেছেন? রাখেননি। কোনো ডকুমেন্ট আপলোড করার স্কোপ রাখেননি।
ফলে মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। দুটো আর্টিকেল 12 অথরিটি, একটা হচ্ছে রাজ্য সরকার, একটা হচ্ছে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এই দুটো জনের লড়াইয়ে মানুষ স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে আজকে অবজারভেশনে বলেছে। অথচ সাধারণ মানুষ তারা একেবারে দিশাহীন যে কি করবেন। আমি সকলকেই বলবো, আপনারা অপেক্ষা করুন, ট্রাইব্যুনাল তৈরি হবে, মানে তৈরি হয়েছে খাতায় কলমে, কিন্তু ওটা বসাতে আজকে নয়, একটু ম্যাল ফাংশন হয়ে আছে, একটু চলার পথে প্রতিবন্ধকতা আছে, কারণ নতুন নতুন তৈরি হয়েছে। আমরা নিশ্চিতভাবে সেই আইনি লড়াই লড়ে এই ট্রাইব্যুনাল ফাংশন করাবো, কিন্তু প্রত্যেকের নাম ইনক্লুড করতে হবে যারা বৈধ ভোটার, আর তার সঙ্গে প্রতিটি বৈধ ভোটারের নাম যেমন ইনক্লুড করতে হবে। কিন্তু আরেকটা আইনি সমস্যা তৈরি হবে ভবিষ্যতে, যদি দেখা যায় কোনো কেন্দ্রে যিনি জয়ী হয়েছেন সেই প্রার্থী এবং যিনি পরাজিত হয়েছেন সেই প্রার্থীর মধ্যে ভোটের পার্থক্য 2000 আর ডিলিটের পরিমাণ 10,000, কি হবে? সেই 10,000 জন কাকে ভোট দিত আপনি জানেন? জয় পরাজয়ের রেজাল্ট তো উল্টে যেতে পারত। ফলে কি হবে? ইলেকশন পিটিশন হবে। আর ইলেকশন পিটিশনের নিষ্পত্তি কতদিনে হয় সেটা মমতা ব্যানার্জির মামলা থেকে আপনারা বুঝে গেছেন। এরকম উদাহরণ প্রচুর রয়েছে। ফলে জটিলতা বাড়বে, আইনি জটিলতা বাড়বে, কিন্তু নিশ্চিতভাবেই প্রত্যেকটি ভোটারের নাম ইনক্লুড করতেই হবে। ট্রাইব্যুনালে আপনারা অ্যাপিল করেছেন যারা, তারা অপেক্ষা করুন, তাদের নিশ্চিতভাবেই আজ না হয় কাল অ্যাডজুডিকেশন হবেই। আপনারা তো প্রত্যেকে প্রার্থী নন, ফলে রাজনৈতিক দলগুলোর লড়াই আলাদা, কিন্তু সাধারণ ভোটারদের লড়াই অবভিয়াসলি লড়তেই হবে, আমাদের প্রত্যেককে লড়তে হবে। তার কারণ হচ্ছে এই অ্যাপিল, এটা সকলকে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। প্রথম দুটি মামলায় অপরচুনিটি অফ হিয়ারিং দিয়েছে, আমি নিজে হিয়ারিং করেছি, ফলে খুব স্বাভাবিক। এবং সেখানে আমি অ্যাডিশনাল ডকুমেন্ট, কারণ সেই ডকুমেন্ট ছিল না কেচাবুদ্দিনের ক্ষেত্রে। আমি যখন পাসপোর্ট দেখাই তখন মামান্য বিচারপতি বলেন যে না, এই ডকুমেন্ট নেই। এই আমার পাসপোর্ট, এবং দেখবেন অর্ডার শিটে সেটা নথিবদ্ধ রয়েছে, হ্যাঁ পাসপোর্ট এবং আধার কার্ড কনসিডার করেই তার নাম ইনক্লুড করে দিয়েছে। প্রথম রায়ে দেখবেন আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে বলা হয়েছে, তার নামও ইনক্লুড হয়েছে। ফলে এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা প্রত্যেকেই নিশ্চিতভাবেই এই লড়াই লড়বো, এবং প্রতিটি নাগরিকের নাম ভোটার লিস্টে ইনক্লুড করতে হবে। যারা ভোটার হতে চান তাদের প্রত্যেকের নাম ইনক্লুড করতে হবে। যাদের নাম ডিলিট করেছেন উইদাউট শোয়িং এনি কজ, তাদের নাম ইনক্লুড করতেই হবে, এবং তারা ইনক্লুড হওয়ার যোগ্য। অতএব যারা অ্যাপিল করেছেন তারা ওয়েট করুন। নিশ্চিতভাবেই ট্রাইব্যুনাল, তাদের সেই এসওপি তৈরি হয়েছে। ট্রাইব্যুনাল ফাংশন মানে যখন প্রকৃত ফাংশন করবে, তাদের প্রত্যেককে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে, তাদের প্রত্যেকের ডকুমেন্ট দেখতে হবে, তারপরে প্রতিজনের নাম, যারা বৈধ ভোটার প্রতিজনের নাম ইনক্লুড করতে হবে। এবং আজকে আদালতের প্রসিডিংস একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সেটা যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নাকি চেঞ্জ হয়ে গেছে। এটা নির্বাচন কমিশনের কাজ না। যদি সেটা চেঞ্জ হয়েই থাকে, তার জন্য দায়ী তো কেন্দ্রের সরকার। আপনি ঢুকতে দিলেন কেন? প্রথম কথা। দ্বিতীয় কথা, যে যদি কোনো নাগরিক, কেউ যদি অবৈধভাবে নাগরিক হন বা কিছু, তার বিরুদ্ধে তো বিধিবদ্ধ ব্যবস্থা গ্রহণ করার আইন তো রয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন না কেন? একেবারে সরাসরি কেন্দ্রীয়ভাবে যে আইন রয়েছে, আপনারা ভালো করে জানেন কি ব্যবস্থা নিতে হয়। ফলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি কোনো অবৈধ ভোটার সত্যিই নথিবদ্ধ হয়ে থাকে। আর প্রতিটি বৈধ ভোটারের নাম ইনক্লুড করতে হবে, প্রতিটি বৈধ ভোটারের নাম, যাদের আধার কার্ড রয়েছে, যার অন্য 5টা ডকুমেন্ট রয়েছে, পাসপোর্ট রয়েছে। আর কিছু সব থেকে অসুবিধায় পড়েছেন একেবারে গ্রামের খেটে খাওয়া গরিব মানুষেরা, বিশেষ করে মহিলারা, বয়স্ক মহিলারা। তাদের তো ভোটার কার্ড আর আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টই নেই প্রায়। তারা কি করবেন? অশিক্ষিত মহিলা, তার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডকুমেন্ট নেই, অন্য 5টা ডকুমেন্ট নেই, তারা কি করবেন? ফলে তাদের নামও ইনক্লুড করতে হবে। একজন বলছেন আমি তো কোনোদিন হিয়ারিং নোটিশ পাইনি, একদম ঠিক বলেছেন, অথচ ভোট ডিলিট হয়ে গেছে, ভোটের থেকে নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে। একেবারেই একজন আধিকারিকের যে কথা বলছিলাম না, তার সন্তানও, যিনি আমেরিকায় থাকে, তার সন্তানও কোনো নোটিশ পাননি, তিনি বাড়িতেও কোনো নোটিশ পাননি, অথচ নাম ডিলিট হয়ে গেছে। এই ভুল ত্রুটি তো হয়েছে, অস্বীকার করার তো কোনো জায়গা নেই। যাই হোক, এই অবস্থায় দাঁড়িয়ে প্রত্যেককে বলছি আপনারা অ্যাপিল করুন, অপেক্ষা করুন, অ্যাডিশনাল ডকুমেন্ট দেখাবেন, অপরচুনিটি অফ হিয়ারিং নেবেন।
এবং আমি মনে করি এটা একেবারে আপনাদের রাইট, অধিকার, কারণ সুপ্রিম কোর্ট তার নির্দেশনামায় বলে দিয়েছে যে অপরচুনিটি অফ হিয়ারিং দিতে হবে। এক, দ্বিতীয় হচ্ছে অ্যাডিশনাল ডকুমেন্ট দেখবেন কি দেখবেন সেটা ট্রাইব্যুনাল ঠিক করবে, কিন্তু পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দেখবেন না, সেটা তো অবশ্যই দেখবেন, এবং সেটা ট্রাইব্যুনাল অলরেডি কনসিডার করে রায়ও দিয়েছে। ফলে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, কেউ ভয় পাবেন না। কেউ ভয় দেখাতে এলে তাকে উল্টো বলবেন যে না, আমরা আইনগতভাবে লড়াই জানি এবং এই আইনি সমস্যার সমাধান আমরা আইনগতভাবে করব। সকলে আইনগতভাবে সমস্যার সমাধান নিশ্চিতভাবে আমরা সম্ভব হবে, কিন্তু সকলে ভোট দিতে পারলে ভালো হতো। তার কারণ ভোটাধিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনানুগ অধিকার। সেই আইনানুগ অধিকারকে কোনোভাবেই খর্ব করা যায় না। যারা খর্ব করতে চাইছেন তারা সঠিক কাজ করছেন না। ফলে এই আইনানুগ অধিকারকে প্রয়োগ করার জন্য, অন্ততপক্ষে এবার না হলেও পরের বার প্রয়োগ করার জন্য আপনারা নিশ্চিতভাবেই সকলেই সচেষ্ট থাকবেন এবং আশা করি সকলের নাম, যাদের বৈধ ভোটারের নাম যাদের বাতিল হয়েছে তাদের সকলের নাম আবার ফিরে আসবে। যেমনভাবে ফিরে এসছে মহতাব শেখের, যেমনভাবে ফিরে এসছে কেশাবুদ্দিনের, সেই একইভাবে ফিরে আসবে আপনারও। সকলের নাম ফিরে আসবে যারা বৈধ ভোটার, এই আশা রেখে আমি একটা কথাই বলবো, আপনারা নিশ্চিতভাবেই ঠান্ডা মাথায় চেষ্টা করবেন যে অ্যাপিলগুলো 1000 ক্যারেক্টারে হলেও, কারণ এখন যে বর্তমানে যে পরিস্থিতি আছে সে 1000 ক্যারেক্টারের মধ্যে হলেও চেষ্টা করবেন অন্ততপক্ষে সেইটার মধ্যেই সঠিকভাবে আপনার অ্যাপিলটি লিখতে, এবং ওই অ্যাপিলের সঙ্গে অ্যাপিলের কপি প্রিন্ট আউট করার পরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে অ্যাড্রেস করে অ্যাডিশনাল ডকুমেন্ট সহ এই ট্রাইব্যুনালের অ্যাডজুডিকেশনের সময় এই সমস্ত ডকুমেন্টকে কনসিডার করার জন্য একটা প্রেয়ার করে দেবেন। ফলে আশা করব সেখানে আপনার বিচার পাবেন, ট্রাইব্যুনালে আপনারা প্রত্যেকেই বিচার পাবেন, এবং বিচার পেলে নিশ্চিতভাবেই আপনাদের নাম ইনক্লুড হবে। আর ট্রাইব্যুনালই যে শেষ কথা তা তো নয়। যদি ট্রাইব্যুনাল সেখানেও যদি বিচার না পান, উচ্চতর ফোরামে আসা যায়। সেই জন্য তো সাংবিধানিক আদালত রয়েছে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রয়েছে। যেটা সমস্যা হলো সেটা মানুষের হয়রানিটা বাড়ল। এই আইনগত সমস্যা তৈরি হতোই না যদি এই আর্টিকেল 12 অথরিটির মধ্যে, অর্থাৎ রাজ্য সরকার এবং ইসিআই এর মধ্যে এই লড়াইটা না হতো। এই লড়াই এই মানুষগুলোকে এই বিপদে ফেলে দিল। সাধারণ মানুষ তারা বিপদে পড়ে গেলেন আপনার রাজনৈতিক এই পেশি আস্ফালনের ফলে। একজন বললেন আমি বেঁচে থাকা অবস্থায় এসআইআর হবে না, আর একদল বললেন যে ভোটের আগে এসআইআর হবে। এই করে করে আপনারা এই সাধারণ মানুষগুলোকে এই বিড়ম্বনায় ফেললেন এবং আপনাদের এই লড়াইয়ের মাঝে স্যান্ডউইচ হয়ে গেলেন সাধারণ মানুষ। আজকে সুপ্রিম কোর্টও সে কথা বলেছেন। ফলে আমি মনে করি নিশ্চিতভাবেই এদের প্রত্যেককে, যাদের নাম বৈধ, যারা বৈধ ভোটার, বৈধভাবেই লিস্টে ছিলেন, তাদের নাম ফিরিয়ে দিতে হবে। তাদের নাম লিস্ট থেকে উড়িয়ে দিয়ে একেবারে ইনক্লুড করতে হবে এবং তাদের ইনক্লুড হওয়ার যোগ্য।